আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ স্পেন। 16 বছর পর আবারও শিরোপা জয়ের দ্বার প্রান্তে স্প্যানিশরা। দ্বিতীয় সেমিতে লড়বে আর্জেন্টিনা ইংল্যান্ড। 3 দশকের গৌরবোজ্জ্বল পথ চলায় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সামাজিক দায়বদ্ধতা পূরণের কথা বললেন কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি। লং মার্চের হুঁশিয়ারি শিক্ষার্থীদের, ছাত্রদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। এবং বন্যায় 54 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 6 লক্ষাধিক, জানালেন ত্রাণমন্ত্রী। খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসী মানুষ, দুর্গতদের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আর শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। দাপুটে ও দুর্দান্ত ফুটবল খেলে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে ফ্রান্সকে তারা 2-0 ব্যবধানে পরাজিত করে শিরোপা লড়াইয়ে উন্নীত হয়। আক্রমণভাগে দুর্দান্ত সব প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা ফ্রান্সকে কোনো সুযোগ তৈরি করতে দেয়নি লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। মিকেল ওয়েরশেবাল ও পেদ্রো পৌরোর লা রোজাদের হয়ে গোল দুটি করেন। পরাগারমানের রিপোর্ট। প্রথম সেমিফাইনালের ব্লকবাস্টার লড়াইটা ছিল গতির সঙ্গে শৃঙ্খলার। এমবাপ্পের সঙ্গে ইয়ামালের। দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ হয়ে থাকা স্পেনের। তাতে জয় হলো সুশৃঙ্খল ফুটবলের। আর ফুটবলের জয়ের দিনে ফ্রান্সকে আরও একবার কাঁদিয়ে বিশ্বকাপের শিরোপা মঞ্চে স্পেন। বিশ্বকাপে অত্যন্ত প্রতিভাবান দুই দলের লড়াই। আক্রমণ ভাগের দুর্দান্ত গতি আর শক্তির উপর জোর দিয়ে স্পেনকে পরাস্ত করার পরিকল্পনা ছিল ফ্রান্সের। আর বল নিয়ন্ত্রণে রেখে প্রতিবেশী ফ্রান্সকে কাবু করার চেষ্টা ছিল স্পেনের। 2024-এর ইউরো আর 2025-এর নেশনস লিগে এই ফর্মুলাতেই ফল পেয়েছিল লুইস ডি লা ফুয়েন্তের দল। এমনি পরিকল্পনায় চলছিল খেলা। লামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পটকিকে গোল করে লা রোজাদের এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। আনন্দ নামে স্পেন শিবিরে। আর চলতি বিশ্বকাপে এবারই প্রথম পিছিয়ে পড়ল ফ্রান্স। 30 মিনিটে ইনজুরিতে পড়ে সালিবা মাঠ ছাড়লে ফ্রান্সের রক্ষণ দুর্গ আরেকটু অরক্ষিত হয়ে পড়ে। ভরসা কমে যায়। 38 মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসে যায় স্পেনের, কিন্তু ফ্রেঞ্চ রক্ষণে তা হয়নি। মাঝমাঠ দখলে রেখে স্পেন খেলতে থাকলে এমবাপ্পে, দেমবেলে আর ওলিশের সমন্বয়ে গড়া সবচেয়ে ক্ষুরোধার আক্রমণ ভাগ হয়ে পড়ে নখদন্তহীন। তাতে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে চায় স্প্যানিশরা। জয়ের মন্ত্রে দ্বিতীয়ার্ধেও এমবাপ্পেদের জাগাতে পারেননি দিদিয়ের দেশম। উল্টো ফ্রান্সের রক্ষণ দুর্বলতায় ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পৌরো। আবারও ডালাসের গ্যালারিতে বয়ে যায় লালের বন্যা। এইসব আক্রমণের মধ্যে লামিনে ইয়ামাল একটি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। পিছিয়ে থেকে কখনোই দমে যায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপ্পে এবং চুয়েমেনিকে সফল হতে দেয়নি স্পেনের রক্ষণ ভাগ। অবিশ্বাস্য রকমের শক্তিশালী ফ্রান্সের আক্রমণ ভাগ, কিন্তু রক্ষণ ভাগ ও মাঝমাঠে তারা ততোধিকই সাধারণ মানের। এতদিন কোনো দলই লাভ ব্লুদের ওপর সেভাবে চড়াও হয়নি, কিন্তু স্পেন প্রথমবার চড়াও হলো। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্রান্সের রক্ষণ প্রাচীর। এই জয়ে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন। পরাগারমান, এটিএন বাংলা। 29 পার করে 30 বছরে যাত্রা শুরু করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দীর্ঘ পথ চলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য ভূমিকা রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে এটিএন বাংলা। মনির হোসেন তপুর রিপোর্ট।
1997 সালের 15 জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এটিএন বাংলার যাত্রার মধ্য দিয়ে। সীমিত পরিসরে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় সংবাদ, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয় এটিএন বাংলা। পথ দেখায় কেউ খুব, পথ চলে সবাই, এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। 2004 সাল ছিল এটিএন বাংলার জন্য একটি উল্লেখযোগ্য বছর। সেই বছর শিশুদের সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আমরাও পারি বিশেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পুরস্কার অর্জন করে চ্যানেলটি। Bangladesh, AMT Bangla, Amora Badi, the winner is Multimedia Production. এখানেই থেমে থাকেনি, দুস্থ আর অবহেলিতদের কথা তুলে ধরায় 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়াও দীর্ঘ এই পথ চলায় এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চ্যানেলটি। এখনও শিশুদের অধিকার ও সংগ্রামে কথা বলে আসছে আমরা করব জয়। দীর্ঘ এই 29 বছরের যাত্রায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যানেলটি। সঙ্গীত, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্পী তৈরির পাশাপাশি গুণীজনদের আজীবন সম্মাননায় সম্মানিত করার ধারাও অব্যাহত রেখেছে এটিএন বাংলা। আমরা শুরুতে যে পরিমাণ শিল্পী, নাটকের বলেন, গানের বলেন, যে পরিমাণ শিল্পী এটিএন বাংলা তৈরি করছে আর কোনো চ্যানেল, ইভেন আমি এটাই বলতে পারি বিটিভি বহু বছর তারা চ্যানেল চালাইছে, তো আমরা যেভাবে যত শিল্পী আমরা তৈরি করছি এটিএন বাংলা, বিটিভিও তত করতে পারে নাই। তখন টিআরপিতে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ প্রায় আমরা শীর্ষে থাকি। এতগুলি চ্যানেল, নিউজ চ্যানেল আজকে 10টার শুধু নিউজ চ্যানেলই আছে 10টার উপরে, তারপরেও আমাদের নিউজ এখন পর্যন্ত জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে পারছি। শিশু কিশোরদের মেধা বিকাশ, অনুসন্ধানী প্রতিবেদন, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এটিএন বাংলা। একটা সময় যখন সংবাদের ছবি সংগ্রহ করে তাৎক্ষণিক প্রচারের ব্যবস্থা ছিল না, তখন সংবাদের খোঁজে ভোটের পাখি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গেছে এটিএন বাংলার কর্মীরা। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে, আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। শুধু সংবাদ প্রচারেই নয়, দুর্যোগ, দুর্বিপাক, মানবিক সংকট ও সামাজিক উদ্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেলটি। সব নিউজকে প্রাধান্য না দিয়ে আমরা সেজন্য নিউজের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাবার চেষ্টা করি এবং আমাদের এটিএন বাংলায় প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ আমাদের থাকে, যে কারণে এখন আমরা ওই এতগুলি নিউজ চ্যানেলের মাঝেও আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারছি এবং আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি। তার কারণই হচ্ছে যে আমাদের এই এক্সক্লুসিভ নিউজগুলোর জন্য। ক্রীড়াঙ্গনের প্রসারেও অবদান রেখেছে এটিএন বাংলা। ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসাহ জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। একই সাথে
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করেছে অসংখ্য বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এটিএন বাংলা। সংস্কৃতি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সম্প্রচারের অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতেও সত্য, সুন্দর ও দায়িত্বশীল সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় প্রতিষ্ঠানটির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী। মাহাদি আমিন লেখেন, দেশ জুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা 2026 চলমান রয়েছে। বিরূপ আবহাওয়ায় কেন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তিনি বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রাতেই পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সংসদ ভবনের সামনে তারা জানান, বুধবার পরীক্ষা শেষে সচিবালয়ের পথে রওনা দেবেন তারা। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। বিকেলে নগরের সায়েন্স ক্লাব থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা নেয় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা, মিরপুর ও সায়েন্স ল্যাব মোড়ে একযোগে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেয় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। উনি কোশ্চেন করছে, ফিজিক্সে 8টা সিকিউ থাকে, এর মধ্যে উনি 2টা সিকিউ ভুল করছে। উনি আইআইটির ম্যাথ দিয়ে দিছে, বাট ওই ম্যাথটা দিছে ভুল। আমাদের মূলত বলা হয়েছে ফার্মের মুরগি, কিন্তু আমি তাদের বলতে চাই যে আমাদের মতো ফার্মের মুরগির জন্য আজকে তারা স্বাধীন হয়েছে, তারা মন্ত্রিসভা যেতে পারছে। উনি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না। ওনার পদত্যাগ চাইতেছি। উনি যা করছে, উনি আইসা আমাদের কাছে সরি বলুক। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বললে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে, সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা চাইবো যে তারা যেন তাদের দলের স্বার্থে আমাদের ক্যারিয়ারের উপর আমাদের ক্যারিয়ারটা ধ্বংস না করে। আমরা মানসিকভাবে অশান্তিতে আছি। এখন যদি এই মানসিক অশান্তির কারণে আমরা যদি সুইসাইড করি বা আমরা আত্মহত্যা করি, আমাদের এই যে দায়ভারটাকে আমাদের রাষ্ট্র নিবে। পরে সেখান থেকে অবস্থান বদলে আবারও সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক আটকে বিক্ষোভ করে তারা। এরপর বিকেলের দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ অভিমুখে যাত্রা শুরু করে। সংসদ ভবনের মূল ফটকের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নেন অনেকেই। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশের এমন হামলায় নিন্দা জানায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এভাবে মানুষকে লাঠিচার্জ করা হয়, তাহলে ফোনের এই অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? ওরা আমাদের উপর হচ্ছে গিয়ে লাঠিচার্জ করছে, অনেকে হচ্ছে আহত হয়েছে, অনেক বাজেভাবে আহত হয়েছে, ব্যান্ডেজ করে টরে অনেকে মাত্র আসছে। উনি বাইরে বলতেছে যে লাঠিচার্জ করো, স্টুডেন্টদের ঠেকা হয় না। এটা কোনো শিক্ষিত শিক্ষামন্ত্রীর কোনো ইয়া হইতে পারে না। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে কুমিল্লা, বরিশাল, সাভার, বগুড়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।
বন্যায় সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। তাদের বেশিরভাগই পাহাড় ধসের কারণে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, বন্যা আক্রান্ত ৮ জেলায় পানিবন্দী হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। বন্যা মোকাবেলা ও দুর্গতদের সব ধরনের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সুযোগ পেলে প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় যাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখানে মৃত্যুবরণ হয়েছে ৫৪ জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করতেছি, ভবিষ্যতে যাতে পাহাড়ের পাদদেশ এবং পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে আমরা সমতল ভূমিতে তাদের আবাসস্থল করে দিয়ে তাদের উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা, যাতে এই মৃত্যুর সংখ্যাটা কমে যায়। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়েছে হাজারো মানুষের স্বপ্ন। পাহাড়ি ঢল আর পানির তোড়ে প্রায় ৫ শতাধিক মানুষের মাটির ঘর ভেসে গেছে। অনেক এলাকা এখনও রয়েছে পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলো তলিয়ে যাওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছয়নি পর্যাপ্ত ত্রাণ। খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠেছে। তরুণ উদ্যোক্তাদের পাশে আছে সরকার। তাদের সব ধরনের সহায়তার মাধ্যমে পথ দেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের মূল স্রোতে আনতে চায় সরকার। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের অবস্থানে পৌঁছতে তাকে কঠিন মানসিক, শারীরিক নির্যাতন ও ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে। আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। আপনি আসবেন, আপনার কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বরং তাকে স্বাগত জানানো হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পাসপোর্ট ছাড়াও দুদেশের সরকারি পর্যায়ের যোগাযোগে তিনি দেশে আসতে পারবেন বলেও জানান ডাক্তার জাহেদ। দেশে আসার পর বিচারে তার মৃত্যুদণ্ড বহাল থাকলে তা কার্যকর করা হবে, আর আদালত খালাস দিলে শেখ হাসিনা মুক্তি পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। এবারে খেলার খবর। বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হল ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। ৪ দিনের এই প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তারা ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য এবং ৫৫টি ব্রোঞ্জ পদক জয় করে। ১৪টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 10টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় হয় কিশোরগঞ্জের নিকোলি সুইমিং ক্লাব। বালক বিভাগে ১৫ থেকে ১৭ বছর গ্রুপের বিকেএসপির আব্দুল আজিম একাই ১১টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক এবং 7টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হন। বালিকা বিভাগে মেঘনা মোহনা সুইমিং ক্লাবের ফাতিহা মাহতাব মাইশা সেরা সাঁতারু নির্বাচিত হন। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ স্পেন। ১৬ বছর পর আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে স্প্যানিশরা। দ্বিতীয় সেমিতে লড়বে আর্জেন্টিনা, ইংল্যান্ড। ৩ দশকের গৌরবোজ্জ্বল পথে চলায় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ATN বাংলা। সামাজিক দায়বদ্ধতা পূরণে কথা বললেন কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি। লং মার্চের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ছাত্রদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।
এবং বন্যায় 54 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 6 লক্ষাধিক, জানালেন ত্রাণমন্ত্রী। খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসী মানুষ, দুর্গতদের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।